আচ্ছা, গত ক্লাসে আমরা যখন বলছিলাম, আমাকে প্রশ্ন করেছিল বেশ কয়েকজন। এক্সাম্পলটা একটু পরিষ্কার দেখানো যেত হয়তো। এই যে বায়াসড যখন হচ্ছে, তখন আহ, আমরা স্যাম্পল স্পেস এর মধ্যে স্যাম্পল পয়েন্টের সংখ্যা কত হচ্ছে, এটা ছিল আসলে মূল বোঝার জায়গা। যেমন আহ, আমি যদি একটা রোল করি, একটা তোমার হচ্ছে ডাইসকে রোল করি, তাহলে আউটকাম কয়টা আসবে? যে কোনো একটা আউটকাম আসতে পারে, দেখো এটা ঘুরছে তাই না, 6টা আউটকাম আসতে পারে। জি স্যার। তো 6টা আউটকাম যদি আসে, তাহলে স্যাম্পল স্পেসে স্যাম্পল পয়েন্টের সংখ্যা কয়টা? 6টা। 6টা। স্যাম্পল স্পেস আর স্যাম্পল পয়েন্ট, এই অংশটুকু নিয়ে আজকে বেশি কথা বলবো। এই জায়গাতে পরিষ্কার হওয়া দরকার। আচ্ছা, কোনো সমস্যা নেই। আচ্ছা, দুটো ডাইস যদি রোল করি, তাহলে ইন্ডিভিজুয়ালি দেখো দুটো এক্সপেরিমেন্ট। বাঁদিকে এটা হচ্ছে একটা এক্সপেরিমেন্ট, ডান দিকে এটা একটা এক্সপেরিমেন্ট। ঠিক আছে? তা আমরা দুটো ডাইস যদি একসাথে রোল করি, তাহলে কি হবে? স্যাম্পল স্পেস কয়টা হবে? একসাথে রোল করছি, 36টা। 36টা হবে, এরকম হবে তাই না? প্রথম একটা 30টা। 36টা। এই যে স্যাম্পল স্পেস মানে জি হচ্ছে, স্যার। যে সম্ভাব্য যতগুলো আউটকাম হওয়া সম্ভব তার একটা সেট। স্যাম্পল স্পেস হচ্ছে সম্ভাব্য যতগুলো আউটকাম হওয়া সম্ভব সেইটার একটা সেট। তাহলে এই সেটটা হচ্ছে অলওয়েজ 36। এটা নিয়ে কোনো সমস্যা তোমাদের ছিল না, এটা নিয়ে সমস্যা নেই। সমস্যা হচ্ছে যদি বায়াসড হয়। আচ্ছা, এই যে 36টা, তাই না? স্যাম্পল স্পেস প্রথমটা ওয়ান, দ্বিতীয়টা প্রথমটা ওয়ান, প্রথমটা মানে এইটার প্রথম ওয়ান, আবার দ্বিতীয় ডাইসের প্রথম ওয়ান, এভাবে মোট 36টা হতে পারে, এটা নিয়ে সমস্যা নেই। সমস্যা এটা যদি হয়ে থাকে, তাহলে প্রতিটা প্রতিটা পয়েন্টের কত পসিবিলিটি বা প্রবাবিলিটি? 1/36। কেউ তো রিপিট করে নাই, রিপিট করেছে এখানে? এখানে তো কোনো স্যাম্পল পয়েন্ট রিপিটেশন নাই, দুটো তো নাই, আছে? না স্যার। Hello? না নাই। স্যার। তাহলে আউটকাম প্রত্যেকটা একটা করে এসছে, ঠিক না? একটা করে যেতে এসছে, সুতরাং এটা হচ্ছে 1/36 স্যাম্পল পয়েন্টের মধ্যে। আহ, এটা হচ্ছে আহ, সর্বোচ্চ 36টা আউটকাম হওয়া সম্ভব, এবং প্রত্যেকটা আউটকামই একবার করে আসতে পারে আর কি। যেহেতু প্রত্যেকটা আউটকাম একবার করে আসতে পারে, সুতরাং তার প্রবাবিলিটি হচ্ছে 1/36। সবগুলাই কিন্তু সমান, 1/36। ঠিক আছে? তাহলে এই পুরোটাইটা কিন্তু স্যাম্পল স্পেস, এই পুরোটাই স্যাম্পল স্পেস, এবং তার প্রত্যেকটার প্রবাবিলিটি হচ্ছে 1/36। আমি এই যে ব্যাপারটা এরকম, এই যে এটা ছিল বাদিকের অংশটুকু, আর ডান দিকটা যদি চিন্তা করি, এটা হচ্ছে বাদিকেরটা স্যাম্পল স্পেস, এবং প্রত্যেকটা স্যাম্পল পয়েন্ট, এই সবগুলি স্যাম্পল পয়েন্ট, এবং প্রত্যেকটা স্যাম্পল পয়েন্টের প্রবাবিলিটি হচ্ছে 1/36। এখন এটা যদি বায়াসড হয়, বায়াসড হলে কেমন হবে? এই যে আগে কি ছিল, এই যে ওয়ান ছিল, 1 2 ছিল, এই ওয়ানটা নাই, টু হয়ে গেছে দুটো। তার মানে আচ্ছা, এই দেখো, এই টু মানে দুটো প্লেনে টু আছে, এদিকেও টু এদিকেও টু, তার মানে এদিকেও টু এদিকেও টু। তা হোক, কিন্তু আউটকাম কয়টা হতে পারে? আউটকাম কি 36টা কম হবে? হ্যাঁ স্যার। আচ্ছা। আউটকাম কিন্তু 36টা কম নয়, কিন্তু কি হবে? আউটকামের অনেকগুলো রিপিট করছে, যেমন এটি টু টু দেখো 4বার হয়েছে, সম্ভাবনা 4বার। এই 36টা পসিবল আউটকাম হতে পারে, তার মধ্যে 4বার হবে হচ্ছে টু টু, টু টু হবে, আলাদা আলাদা যদি চিন্তা করি। তারপর 2 3 হচ্ছে 2বার, 2 4 হচ্ছে 2বার, 2 5 হচ্ছে 2বার। এটা রিপিট করে গেছে, যে এইটার এটা রিপিট, একই জিনিস 2বার করে এসছে। উপরে রোটা আর ফার্স্ট রো সেকেন্ড রো, এবং ফার্স্ট কলাম এবং সেকেন্ড কলাম দুটো সিমিলার হয়ে গেছে। সেই কারণে আমরা যেটা করেছি বোঝানোর সুবিধার্থে, মানে বই যেটা করেছে সেটা হচ্ছে
এটা কিন্তু ইন্ডিভিজুয়ালি প্রত্যেকটা 136, সবগুলো কিন্তু 136, এটার কোনো সমস্যা নেই। আমরা যদি আলাদাভাবে চিন্তা করি তাহলে সবগুলো হচ্ছে 136। ইজ ইট ওকে? সবগুলাই জি 136। জি স্যার। আচ্ছা, সবগুলা কিন্তু 136, ঠিক আছে এ পর্যন্ত? জি স্যার। সবগুলাই 136। কিন্তু কি হয়েছে, এই যে প্রথম চারটা, এই যে দেখো এই এই জিনিসটা রিপিট করে গেছে। এটা দেখো, এই যে 2 2 3 2 3 2 4 2 4 দুইবার রিপিট করেছে, তার মানে এটাকে গ্রুপ করতে পারি। এই দুটো দুইবার এসছে, এটাও 136 136। আর এই বাঁদিকে ছিল 2 2, এটা হচ্ছে চারবার। মনে পড়ে? হুম, এটা হচ্ছে চারবার, তাই না? আমি পরের ছবিতে যাই, দেখো এই যে সেই কারণে এটাকে আমরা গ্রুপ করেছি, যে এইটা আমরা এইটাকে লিখছি হচ্ছে যে 2 2 টা এসছে হচ্ছে চারবার, আর 2 3 টা এসছে হচ্ছে দুইবার। এই কারণে আমরা এভাবে লিখলাম, মানে এটাকে বোঝানোর জন্য সহজ করলাম। কি করলাম, এটা লিখলাম হচ্ছে 4/36, তার মানে এটা চারবার কিন্তু আছে, এখানে আছে, এখানে আছে, এখানে আছে। টোটাল স্যাম্পল স্পেস কিন্তু 36টা কম কিন্তু হয় নাই। আমরা বোঝানোর সুবিধার্থে এভাবে দেখাচ্ছি যে এই স্যাম্পল স্পেসটা আমরা বোঝানোর সুবিধার্থে প্রবাবিলিটি ডিস্ট্রিবিউশনটা এভাবে দেখাচ্ছি যে তার প্রবাবিলিটিটা কেমন আছে। কিন্তু স্যাম্পল স্পেসের স্যাম্পল পয়েন্ট কিন্তু 36টাই আছে। আমরা এই ভ্যালুগুলো এখানে সম্ভাব্য যে 36টা ভ্যালু ছিল, সম্ভবত 36টা ভ্যালু পরিবর্তে এখানে 1 2 3 4 5 1 2 3 4 5 25টা, হ্যাঁ নাকি, হ্যাঁ 25টা, এই 25টা ভ্যালু প্রবাবিলিটি ডিস্ট্রিবিউশন দেখিয়েছি। সে কারণে যখন ক্যালকুলেট করার সময় তোমরা কেউ কেউ প্রশ্ন করেছিলে যে স্যার এটা যখন আমরা চিন্তা করব তখন হচ্ছে যে আমার তো স্যাম্পল স্পেস ছোট হয়ে যাচ্ছে, এই 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 প্রশ্নটা তোমাদের ছিল। এটা কিন্তু স্যাম্পল স্পেস ছোট হয়নি, স্যাম্পল স্পেস এটাই আছে। কিন্তু এই প্রত্যেকটা আলাদা আলাদা স্যাম্পল পয়েন্টের প্রবাবিলিটি আমরা এই জায়গায় দেখিয়েছিলাম, সবগুলোকে আলাদা আলাদা পয়েন্টে দেখিয়েছিলাম। এবার না দেখে এই যে আমাদের তো সবগুলো ভ্যালু নাই এখন, রিপিট করেছে অনেকগুলো ভ্যালু, এই রিপিটেড ভ্যালুগুলোর প্রবাবিলিটিতে দেখিয়েছি। যার ফলে এই টোটাল প্রবাবিলিটি ডিস্ট্রিবিউশনটা হচ্ছে 1, কিন্তু স্যাম্পল পয়েন্টগুলো কিন্তু হারাই যায়নি। এই প্রবাবিলিটিটা 4 আসছে কি করে, আসলে চারটে জায়গায় আছে। এখন কি পরিষ্কার হয়েছে? গতকালকের এই প্রশ্নটা অনেকে করেছিল যে আহ, আমরা 36 দিয়ে কেন চিন্তা করব। হ্যালো, এই জিনিসটা কেমন পরিষ্কার হয়েছে? জি স্যার। জি স্যার। গতকালকে তোমাদের এই প্রশ্নটা ছিল না যে আমরা এটা কেন করব, জি অনেকেই স্যার। করেছিল যে এটা কেন করব। ইজ ইট ক্লিয়ার নাও এভরিবডি? জি স্যার। Yes, sir. ওকে, আচ্ছা আমরা এবার অ্যাডিশন থিওরেমে যাব। হুম, এই অ্যাডিশনটা দুই ভাবে হতে পারে, ধরো। আচ্ছা, ইভেন্ট গুলো কি, এটা দিস ইজ কোশ্চেন, তাই না? ইভেন্ট গুলো তোমরা জানো, ইভেন্ট গুলো কি? ইভেন্ট হচ্ছে যে স্যাম্পল, যে পয়েন্ট গুলো থাকবে স্যাম্পল স্পেসে। হ্যালো, হ্যালো, লাইন কেটে গেল নাকি? না স্যার, শোনা যাচ্ছে স্যার। শোনা যাচ্ছে স্যার। আচ্ছা, হ্যাঁ, আমরা এই স্যাম্পল স্পেসে যে স্যাম্পল পয়েন্ট গুলো থাকবে সেগুলোর হচ্ছে বিভিন্ন যে সাবসেট তৈরি করতে পারি, সেগুলোকে আমরা ইভেন্ট বলতে পারি, তাই না? আচ্ছা, তো আমরা যদি এখন দুইটা ইভেন্ট নিয়ে চিন্তা করি, মানে দুটো ইভেন্ট আমরা ধরে নিলাম যে দুটো এক্সপেরিমেন্টের সাথে অ্যাসোসিয়েটেড, এরকম একটা ব্যাপার, দুটো আলাদা ইভেন্ট, ইভেন্ট A1 এবং ইভেন্ট A2। AI হয়ে গেছে, এটা A1 হবে, A1 এবং A2। আচ্ছা, এইখানে প্রথম যে ইভেন্টটা হবে সেটা হচ্ছে জয়েন্ট ইভেন্ট। সেটা হচ্ছে যে ইভেন্ট 1 এ যে আউটকামটা থাকবে, ইভেন্ট 2 তেও একই আউটকাম থাকবে, সেটাকে বলবো হচ্ছে জয়েন্ট ইভেন্ট। এবং সেটাকে আমরা মানে শো করব হচ্ছে ম্যাথমেটিক্যালি, সেটা হচ্ছে যে প্রবাবিলিটি অফ এ, তোমার হচ্ছে A1 এবং A2 দুটো যদি ইভেন্ট হয়, A1 ইনটু বা প্রোডাক্ট অফ A2। এটাকে কোনো কোনো বই দেখবে যে ইন্টারসেকশনে দেওয়া আছে, যে প্রথম ইভেন্ট ইন্টারসেকশন অফ দ্য সেকেন্ড ইভেন্ট, A1 ইন্টারসেকশন A2, এভাবে অনেক জায়গায় দেওয়া আছে। তাহলে এই এই ইভেন্টটা কি বোঝাচ্ছে, যে দুটো ইভেন্টে একই একই আউটকাম আসার সম্ভাবনা কতটুকু, দুটো আলাদা আলাদা যদি ইভেন্ট হয়। এক্সাম্পলে পড়ে যাচ্ছি আমি।
আরেকটা ইভেন্ট হচ্ছে যে A1 A2 দুটো ইভেন্ট, ফাইন, কোনো সমস্যা নেই। কিন্তু কেস 2 যেখানে ইভেন্ট A1 ও আসতে পারে, A2 আসতে পারে, এবং A1 এবং A2 দুটো একসাথে আসতে পারে। একটা হচ্ছে যে ইভেন্ট A1, আগেরটা যেটা ছিল ইভেন্ট A1 এবং A2 এর মধ্যে কমন আউটকাম কি কি আছে, A1 এবং A2 ইভেন্টের মধ্যে কমন আউটকাম কি কি আছে, সেটার সম্ভাবনা কতটুকু। ইভেন্ট কিন্তু একাধিক স্যাম্পল পয়েন্ট নিয়ে তৈরি হতে পারে, মানে একাধিক পয়েন্টের সেট এটা, সুতরাং তাদের মধ্যে কোনো কমন সেট থাকতে পারে। সেই ক্ষেত্রে এই কমন সেট হওয়ার সম্ভাবনা কত? কমন সেট মানে হচ্ছে ইভেন্ট A1 ধরে নিলাম যে 3টা স্যাম্পল পয়েন্ট নিয়ে একটা ইভেন্ট, A2 মনে করলাম যে আরো 4টা স্যাম্পল পয়েন্ট নিয়ে আরেকটা ইভেন্ট। তাহলে প্রথম ইভেন্টের ক্ষেত্রে 3টা স্যাম্পল পয়েন্ট হওয়ার সম্ভাবনা কতটুকু, দ্বিতীয় ইভেন্টের ক্ষেত্রে 4টা স্যাম্পল পয়েন্ট হওয়ার সম্ভাবনা কতটুকু। এই 3টা এবং 4টার মধ্যে কোনো 2টা স্যাম্পল পয়েন্ট বা একটা বা একাধিক কমন থাকতে পারে। সেই কমন ইভেন্ট হওয়ার সম্ভাবনা যেটা, সেটাকে আমরা ডিনোট করব প্রবাবিলিটি অফ A ইন্টু A1 ইন্টু A2, দুটো ইভেন্ট যদি হয়। আর যদি দুটো ইভেন্টকে আলাদাভাবে বলি যে A1 ইভেন্ট হওয়ার সম্ভাবনা কতটুকু প্রথম 4টা, A2 হওয়ার সম্ভাবনা কতটুকু দ্বিতীয় 4টা বা 3টা, বা 2টা হওয়ার সম্ভাবনা কতটুকু। একটা ছবিতে যাই, বইয়ের যে ছবিটা আছে, তাহলে বোঝার সুবিধা হবে। তাহলে মনে করো যে এটা একটা স্যাম্পল স্পেস, তাহলে এই স্যাম্পল স্পেসের প্রত্যেকটা হচ্ছে স্যাম্পল পয়েন্ট, এগুলো হচ্ছে সবগুলো স্যাম্পল পয়েন্ট ছোট ছোট। তাহলে ইভেন্ট এ হচ্ছে যে একটা সেট, তার মধ্যে একটা সেট, আবার ইভেন্ট বি হচ্ছে আরেকটা সেট, মানে A2। ঠিক আছে, এখন আমি একটা মানে এই জায়গাটা ধরো একটা এক্সাম্পল, এটা এই বইয়ের ছবিটা তোমরা দেখেছো, আমি যদি একটা এক্সাম্পল হিসেবে মনে করি, ধরো এটা 1 থেকে 50 পর্যন্ত নাম্বার আছে এই পুরোটায়, ধরো 1 2 3 4 5 6, এই পুরোটা হচ্ছে 50টা নাম্বার আছে। ওকে, আমি বললাম যে এইখানে ইভেন নাম্বার কোনগুলো, তাহলে তাহলে কি হবে, 50টার মধ্যে মোটামুটি অর্ধেক একটা ইভেন নাম্বারের সেট হবে, 2 4 6 8 12 14 করতে করতে 48 50, তাহলে এইটা একটা ইভেন্ট। এখন 50টা যদি বলি যে নাম্বার আছে, মানে নিউমেরিক্যাল ভ্যালু আছে 1 2 3 4 করে 50 পর্যন্ত, তাহলে এ ইভেন্টটাকে কি বললাম যে এখানে ইভেন নাম্বার হওয়ার প্রবাবিলিটি কতটুকু। আমরা যদি আরবিট্রারি একটা নাম্বার তুলি, ধরো একটা কার্ড আছে 1 থেকে 50 পর্যন্ত লেখা আছে, আমরা যদি আরবিট্রারি একটা কার্ড তুলি, পিক করি, তাহলে সেখানে ইভেন নাম্বার হওয়ার সম্ভাবনা কতটুকু, কত হবে, ইভেন নাম্বার 50 এর মধ্যে 25টা হবে, টোটাল স্যাম্পল স্পেস হচ্ছে 50, এই সমস্ত ডট গুলো। আর এই যে দাগটা আছে, এই দাগটা হচ্ছে গিয়ে তোমার এই কি বলে হচ্ছে যে আহ, এই যে ডান দিকে যেটা আছে সেটা হচ্ছে ইভেন নাম্বারের প্রবাবিলিটি, তাহলে হবে 25, 25/50 হাফ। আবার যদি বলি যে 50টার মধ্যে 30-এর বেশি ভ্যালু আছে এরকম নাম্বার কয়টা আছে, তাহলে আমার টোটাল স্যাম্পল স্পেস কয়টা, স্যাম্পল স্পেসের স্যাম্পল পয়েন্ট কয়টা, 50টা না স্যাম্পল, হ্যালো হ্যালো, জি স্যার। 50টা। আর আমি কি জি স্যার। বললাম, জি স্যার, আমি আরেক 50। 50টা, তাহলে তাহলে আমি আবার বলছি যে আরেকটি ইভেন্ট A1, সেই ইভেন্টটা কি, যে 30-এর বেশি ভ্যালু হওয়ার সম্ভাবনা কতটুকু, আমি যদি আরবিট্রারি পিক করি 50টা যে কার্ড আছে 1 থেকে 50 পর্যন্ত, তাহলে এ এর, এটা কিন্তু একটা সাবসেট তাই না, তাহলে এ সাবসেটের মেম্বার কয়টা হবে, A1 সাবসেটের, 50 মাইনাস 30 20টি স্যার। 20টা হবে। আর A2 সাবসেটের মেম্বার কয়টা আছে, এটা বলেছে ইভেন নাম্বারের সাবসেট, স্যার 25টি। 25টা। 25টি স্যার। তাহলে এই দুইটার মধ্যে কিছু কমন থাকবে না, যেমন 32 34 36, এগুলো কমন না, তাহলে এই যে লাল দাগের মাঝখানে যেগুলো থাকবে সেটা হচ্ছে তাদের প্রোডাক্ট টার্ম, এবং সেটাই হচ্ছে গিয়ে তোমার এই প্রথম কেসটা।
প্রবাবিলিটি অফ এ অ্যান্ড বি বা A1 A2। আর যদি বলা হয় যে A1 এবং A2 দুটোই হওয়ার সম্ভাবনাটাকে আমরা কিভাবে বলবো? বলতে পারি যে 50টা কার্ড আছে 1 2 3 করে 50 পর্যন্ত, একটা কার্ড যদি পিক করি তাহলে ইভেন নাম্বার অথবা ইভেন নাম্বার অথবা ইভেন নাম্বার অথবা 30-এর বেশি ভ্যালু হওয়ার সম্ভাবনা কতটুকু? তাহলে ইভেন নাম্বার হতে পারে, তার মানে A2 হতে পারে, আবার A1 ও হতে পারে। ইন দ্যাট কেস খেয়াল করে দেখো যে এই দুটার মধ্যে যেটা কমন অংশটুকু আছে, যে অংশটুকু কমন, তাই না? যেমন ধরো 32 34 36, এই যে পার্টটুকু যেগুলো কমন, সেগুলো কিন্তু A1 এর ভিতরে আছে, আবার A2 এর ভিতরে, A1 এর ভিতরেও আছে, আবার A2 এর ভিতরেও আছে। কিন্তু আমি যদি এখন বলি যে দুটো ইভেন্ট আছে, একটা ইভেন্ট হচ্ছে A1 যেটা 30-এর বেশি ভ্যালুগুলো পাওয়ার সম্ভাবনা কতটুকু, আরেকটা ইভেন্ট হচ্ছে A2 ইভেন নাম্বার পাওয়ার সম্ভাবনা কতটুকু। এখন আমি যদি বলি যে 30-এর বেশি অথবা 30-এর বেশি অথবা ইভেন নাম্বার পাওয়ার সম্ভাবনা কতটুকু, তাহলে আমাকে A1 এবং A2 দুটোই হচ্ছে, এবং তাদের মধ্যে এই যে সেটটা কমন থাকার জন্য আমি যদি সরাসরি যোগ করি, কারণ আমি যদি এইভাবে যোগ করি, এটাকে লেখা হচ্ছে A1 প্লাস A2, ভালো কথা। কারণ প্রবাবিলিটি অফ A1 এটা কত? এটা হচ্ছে প্রবাবিলিটি অফ A1 হচ্ছে 20/50, আর এটা হচ্ছে প্রবাবিলিটি অফ A2, এটা হচ্ছে আবার তোমার হচ্ছে যে 25/50, তাই না? এখন A1 A2 কিন্তু কমন, এখানে যে 20/50, এই যে 20/50-এর মধ্যেও A1 A2 আছে, আবার 25/50-এর মধ্যে A1 A2 আছে। তার মানে A1 A2 আসলে আমি যদি দুইটা সরাসরি যোগ করি, এই A1 আর A2, তাহলে এই অংশটুকু দুইবার হয়ে গেছে যোগ, সুতরাং আমাকে একটা বিয়োগ দিতে হবে। যদি আমি একটা বিয়োগ দিতে পারি তাহলে কি হবে? আমি হচ্ছে এই স্পেসটা পাবো, এই যে এই বাউন্ডারিটা পাবো, এই বাউন্ডারিটা, এই বাউন্ডারিটা। এই বাউন্ডারিটা পাবো, এই পুরো বাউন্ডারিটা, এই পুরো বাউন্ডারিটার মধ্যে যদি আমি আলাদা আলাদা ভাবে A1 এবং A2 কম্পিউট করি তাহলে এটা দুইবার হয়ে যাবে, সেজন্য আমাকে এটা বিয়োগ করতে হবে। এটা শর্তটা কি? শর্তটা হচ্ছে তাদের মধ্যে যদি কমন থাকে কোন অংশটুকু, আর যদি কমন না থাকে, এটা একটা ফর্মুলা, 3 নম্বর ফর্মুলা, আর যদি কোনো কমন না থাকে তখন আমাদেরকে এটা বিয়োগ দিতে হবে না। দ্যাট মিনস হচ্ছে এটা যদি ডিসজয়েন্ট হয়, A1 ধরো যে A1 হচ্ছে এইটুকু একটা স্পেস, এইটুকু হচ্ছে A1 স্পেস, আর এটা হচ্ছে A2 স্পেস। এখন আমি যদি বলি যে A1 এবং A2 হওয়ার সম্ভাবনা কতটুকু, তাহলে প্রবাবিলিটি অফ A1 যোগ প্রবাবিলিটি অফ A2, কারণ তাদের মধ্যে আর কোনো কমন নাই, কমন স্পেস নাই। ইন দ্যাট কেস এটা হবে হচ্ছে প্রবাবিলিটি অফ A1 আর প্রবাবিলিটি অফ A2, এবং এই অবস্থাটাকে বলছি আমরা মিউচুয়ালি এক্সক্লুসিভ, তার মানে তাদের মধ্যে মিউচুয়ালি কেউ নাই, ঠিক আছে? আর এক্ষেত্রে তারা হচ্ছে মিউচুয়ালি এক্সক্লুসিভ নয়, তাদের মধ্যে কমন কিছু অংশটুকু আছে, এই যে এই বড় যে লাল বর্ডারটা, এর মধ্যে কমন আছে। ইজ ইট ক্লিয়ার এভরিবডি? অ্যাডিশন থিওরেমের অংশটুকু জি স্যার। সবার কাছে পরিষ্কার হয়েছে? জি স্যার। জি স্যার। আচ্ছা, জি স্যার। তাহলে এটা হচ্ছে আমাদের গেল হচ্ছে একটা অংশ, এটা গেল একটা অংশ। আচ্ছা, এখন হচ্ছে আমরা আরেকটু সামনের দিকে যাব। আরেকটু সামনেরটা কি? এটা কিন্তু ছিল হচ্ছে ব্যাপারটা এরকম। এখন ধরো মোটামুটি এই অংশটুকু হচ্ছে A1, তাই না? নীল দাগটা, আর এই অংশটুকু হচ্ছে B1 বা A2। আচ্ছা, মানে অনেকগুলা বই পড়েছি তো, এক এক জায়গায় এক এক রকম সিম্বল দেওয়া আছে, মাথায় ঘুরছে। এনিওয়ে, তাহলে এটা হচ্ছে A1 স্যাম্পল স্পেসের মধ্যে A1 ইভেন্টের স্যাম্পল স্পেস বা সাবস্পেস, আর এটা হচ্ছে স্যাম্পল স্পেসের মধ্যে A2 ইভেন্টের সাবস্পেস, ঠিক আছে?
যেমন ধরা যাক আমরা যেটা আগের বার করেছিলাম, যে যদি আমরা বলি যে এটা ছিল আমাদের টোটাল স্যাম্পল স্পেস, 36টা স্যাম্পল স্পেস, একটা মানে দুটো ডাইসকে যদি রোল করি, এখন আমরা যদি এখন আমরা এটাকে একটা যদি শর্ত দিয়ে দেই যে প্রথম ডাইসটা 1 হলে কি ঘটবে, তাহলে প্রথম আমরা যদি অন্য একটা প্রবলেম বলি তোমাদেরকে, যে দুটো ডাইস রোল করলাম, দুটো ডাইস রোল করার পরে প্রথম ডাইস 1 এবং দ্বিতীয় ডাইস তোমার হচ্ছে 3-এর বেশি হওয়ার সম্ভাবনা কতটুকু। তাহলে প্রথম ডাইস 1, তাহলে প্রথম ডাইস 1 কিন্তু স্যাম্পল স্পেসটা কমে গেল, প্রথম ডাইস 1 কিন্তু মাত্র 6টা জায়গায় ঘটবে। তার সাথে আমরা আরেকটা যোগ করলাম হচ্ছে দ্বিতীয় ডাইস 3-এর বেশি হওয়ার সম্ভাবনা কতটুকু। তখন 6-এর মধ্যে আমাকে চিন্তা করতে হবে, তখন আর আমাকে পুরো স্যাম্পল স্পেসে চিন্তা করার দরকার নেই। এইটাকে বলতেছি আমরা হচ্ছে কন্ডিশনাল প্রবাবিলিটি। আগের যে প্রবাবিলিটি গুলো আমরা বলেছি এটা কিন্তু কন্ডিশনাল না, এটা কিন্তু ইন্ডিপেন্ডেন্ট, তাই না? মানে কোনো একটা ইভেন্টের সাথে আরেকটার আমরা কোনো সম্পর্ক রাখি নাই। আমরা বলেছি যে এ এবং বি এর মধ্যে কি বলা হচ্ছে যে দুটো আলাদা আলাদা ভাবে আসছে, এও আলাদা ভাবে এক্সপেরিমেন্ট, একটা A1 আলাদা ভাবে এক্সপেরিমেন্ট, A2 একটা আলাদা ভাবে এক্সপেরিমেন্ট। এখন আমরা দুটোর মধ্যে আসলে শর্ত যোগ করতে চাচ্ছি, একটা কনস্ট্যান্ট সেট করছি। সে শর্তটা কি, যদি যদি কোন একটা পার্টিকুলার ইভেন্টের সত্য হওয়ার সাপেক্ষে, কোন একটা পার্টিকুলার ইভেন্টের সত্য হওয়ার সাপেক্ষে দ্বিতীয়টা সত্য হওয়ার সম্ভাবনা কতটুকু, কোন একটা পার্টিকুলার ইভেন্টের সত্য হওয়ার সাপেক্ষে দ্বিতীয়টা সত্য হওয়ার সম্ভাবনা কতটুকু। তাহলে এক হতে পারে, বলতে পারি এরকম যে ইভেন্ট A1 এর ট্রু হওয়ার সাপেক্ষে, ইভেন্ট A1 এর ট্রু হওয়ার সাপেক্ষে ইভেন্ট 2 ট্রু হওয়ার সম্ভাবনা কতটুকু, বা ইভেন্ট 2 এর পসিবিলিটি কতটুকু। এই কথাটাকে বলছি আমরা কন্ডিশনাল প্রবাবিলিটি। তাহলে এই যে স্যাম্পল স্পেসটা ছিল, এখানে খেয়াল করে দেখো, আমরা যদি কন্ডিশনাল প্রবাবিলিটিটাকে যখন বলছি কোন একটা ক্ষেত্রে, যে এই পুরাটাই ছিল স্যাম্পল স্পেস, এই যে পুরাটাই আমরা আগে কিভাবে ক্যালকুলেশন করেছি, সেটা হচ্ছে পুরো স্যাম্পল স্পেস। এই যে 50টা, আমি যেমন একটা এক্সাম্পল হিসেবে বলছিলাম যে 50 এখানে কার্ড আছে, কার্ডগুলোর ভ্যালু হচ্ছে 1 থেকে 50 পর্যন্ত। তাহলে পুরো স্যাম্পল স্পেস ছিল। এই পুরো স্যাম্পল স্পেসের মধ্যে আমরা স্যাম্পল স্পেসের মধ্যে দুটো সাবস্পেস তৈরি করেছি দুটো ইভেন্টের জন্য, একটা হচ্ছে A2, একটা হচ্ছে A1। এখন আমি বলছি যে A2 বা A1 টাই দিই, এখানে A1 আছে, A1 ট্রু হওয়ার সাপেক্ষে, বা এটাকে আমরা ম্যাথমেটিকে বলি হচ্ছে গিভেন A1 ট্রু হওয়ার সাপেক্ষে A2 হওয়ার সম্ভাবনা কতটুকু। তার মানে A1টা কিন্তু সার্টেন, A1টা হচ্ছে সার্টেন, এটা 100% যদি ট্রু হয়, A1টা যদি 100% ট্রু হয়, তখন A2 হওয়ার সম্ভাবনা কতটুকু। আমরা একটু আগের এক্সাম্পলে যেটা মানে মুখে মুখে করছিলাম, যে ওই A1টাকে বলছিলাম যেটা হচ্ছে 50টা কার্ডের মধ্যে যেসব কার্ডের সংখ্যা 30-এর বেশি আছে তাদের একটা ইভেন্ট আর কি, বা সেই কার্ডগুলো পাওয়ার পসিবিলিটি কতটুকু, সম্ভাবনা কতটুকু। ইন দ্যাট কেস A1 এর ইভেন্টের পসিবিলিটি কতটুকু ছিল, 20/50, কারণ 30-এর বেশি হচ্ছে 20টা আছে, 31 থেকে 50 পর্যন্ত। তাহলে A1 এর পসিবিলিটি হচ্ছে 20, আর টোটাল স্পেস হচ্ছে স্যাম্পল স্পেস হচ্ছে 50, আর A1 এর সাবস্পেস হচ্ছে 20। তাহলে হচ্ছে 20/50, এটা ছিল হচ্ছে আগের হিসাবে, বা 2/3 যেটাই হোক আর কি। এখন আমি বলছি যে এটাকে ট্রু হতে হবে, এইটাকে ট্রু হওয়ার সাপেক্ষে, A1টা ট্রু হওয়ার সাপেক্ষে, তখন তার মানে কি এইটা হতে হবে আসলে 1। এইটা যদি 1 হয় তাহলে A2 হওয়ার সম্ভাবনা কতটুকু। A1 যদি 1 হয় তাহলে A2 হওয়ার সম্ভাবনা কতটুকু। তার মানে হচ্ছে এখন এটাকে আমাকে সার্টেন করতে হবে, এটাকে কনফার্ম করতে হবে, যেখানে এটা অবশ্যই যদি A1 হয়, তাহলে অবশ্যই যদি করতে হয়
তার অর্থটা কি? তার অর্থটা হচ্ছে যে এইখানে ধরো প্রতিটা স্যাম্পল পয়েন্ট আমরা যদি মি1 বলি, এই যে A1 এর ভিতরে যে ছোট ছোট স্যাম্পল পয়েন্ট গুলো আছে, এই স্যাম্পল পয়েন্ট গুলো হচ্ছে এই তোমার হচ্ছে আমরা বলছি এটা নাম দিচ্ছি P1, পিআই। তাহলে পিআই ধরো এটা ছিল একটা স্যাম্পল পয়েন্টের ভ্যালু ছিল যেহেতু 1/50, এই আমি যদি সবগুলো সমান ধরে নিই, তাহলে প্রত্যেকটা স্যাম্পল পয়েন্টের মান ছিল 1/50, প্রত্যেকটা হচ্ছে 1/50, 1/50, 1/50। কিন্তু আমরা কি বলছি যে এই যে 20/50 কে করতে হবে হচ্ছে আসলে 1। তার অর্থ হচ্ছে যে এইখানে এই যে A1টা, মানে আমরা যদি এটাকে সাম করি, এই ধরো যে এটাকে সাম করলে হচ্ছে 20/50, যেহেতু 20টা আছে, এই 20টাকে 50টাকে আমাকে করতে হবে সমান সমান। এটাকে কখন সার্টেন করতে পারবো, 100% কখন কনফার্ম হবে? এই প্রবাবিলিটিটাকে যদি আমরা 1 সেট করতে পারি, যে এইটাকে, তার মানে যে 1/50, এগুলো অনেকগুলো ছিল এরকম 1/50। এই ক্লাসগুলো আসলে বোর্ডে হলে ভালো হয়, না হলে প্রচুর স্লাইড বানাতে হয়। এখন কখন কোন স্লাইড লাগবে ক্লাস নেওয়ার সময় বোঝা যায়, আগে তো বোঝা যায় না। এই যে 1/50, 1/50 করতে করতে মোট 20টা 1/50 ছিল। এই যে এটাকে যখন আমরা সাম, মানে এই যে এই যে এটা সাম করছি, হ্যাঁ, তো এখন 1/50 প্রত্যেকটাকে এমন ভাবে একটা কনস্ট্যান্টে মাল্টিপ্লাই করতে হবে যেন এই যে 20/50 সমান সমান 1 হয়, 20/50 সমান সমান 1 হয়। তার মানে হচ্ছে এই যে এইখানে যে প্রত্যেকটা এই যে এটা এটা অরিজিনালি ছিল কত ছিল, প্রত্যেকটা সিম্পল কেসে এই প্রত্যেকটা P1 পি আই এর ভ্যালু ছিল 1/50। তো প্রত্যেকটা পি আই এর ভ্যালুকে 1/50 তে গুণ যদি দেই একটা কনস্ট্যান্ট দিয়ে, ইন দ্যাট কেস আমরা পাবো হচ্ছে গিয়ে এটাকে সার্টেন করতে পারবো, মানে কি হচ্ছে যেটাকে যদি 1 কনফার্ম করতে পারি। এখন এইটার আবার কি, এই যে 20টা পি আই এর যেটা প্রবাবিলিটি যোগফল, 20টা পি আই মানে হচ্ছে 20টা স্যাম্পল পয়েন্ট এই সাবসেটের, হ্যাঁ, 20টা কেন বললাম, 31 থেকে 50 পর্যন্ত, সে কারণে 20টা বললাম। তো এই 20টার যোগফল হচ্ছে আসলে কি, এই যোগফলটা আসলে A1 না, প্রবাবিলিটি অফ A1, প্রবাবিলিটি অফ A1 না? জি স্যার। তার মানে প্রবাবিলিটি A1 কে এমন একটা কনস্ট্যান্টে মাল্টিপ্লাই করতে হবে যেন এটা সমান সমান 1 হয়। এটা হচ্ছে প্রথম শর্ত আমরা যদি কন্ডিশনাল প্রবাবিলিটি বের করতে চাই। কন্ডিশনাল প্রবাবিলিটি কাকে বলছি, যে কোনো একটা ইভেন্টকে সার্টেন করতে হবে, কোনো একটা ইভেন্ট ঘটবে, এটা যদি ঘটে তাহলে দ্বিতীয় ইভেন্ট হওয়ার সম্ভাবনা কতটুকু, এটা হচ্ছে কন্ডিশনাল প্রবাবিলিটি। যেহেতু প্রথম ইভেন্টটাকে এখন আমাকে সার্টেন করতে হবে, প্রথম ইভেন্টটা আবার একটা পুরো স্যাম্পল স্পেসের মধ্যে তার একটা প্রবাবিলিটি ছিল, সেই প্রবাবিলিটিটাকে আমরাকে একটা কনস্ট্যান্টে যদি গুণ দিই, এমন একটা কনস্ট্যান্টে গুণ দিব যেন গুণফলটা এই পুরো প্রোডাক্টটা সমান হয়। তাহলে এই কনস্ট্যান্টটা যেটা সি বলছি সেটা আসলে কি হবে, এই যে এ যে সাবস্পেসটা আছে, A1 এর যে সাবস্পেসটা আছে, এই সাবস্পেসের প্রত্যেকটা স্যাম্পল পয়েন্টকে সাথে এটা মাল্টিপ্লাই হবে, মাল্টিপ্লাই হওয়ার পরে এটা তোমারই হয়ে যাবে, 1 হয়ে যাবে। তো এটা হচ্ছে যে ধরো যে যদি হয়, মানে এটা যদি মানে সব যদি ইউনিফর্ম হয়, যেমন ধরো যে আমাদের যেটা ছিল যে ডাইস যেটা ছিল, দুইটা ডাইস যখন আমরা রোল করছিলাম তখন প্রত্যেকটা ছিল 1/36, তখন কিন্তু এটার সবার মানে প্রত্যেকটা পয়েন্টকে এই ভ্যালুদের সমানভাবে মাল্টিপ্লাইড হতো। কিন্তু যদি একটু বায়াসড হয়, আমরা পরবর্তীতে যেটা দেখলাম যে কিছু কিছু ভ্যালু হচ্ছে 4/36, কিছু কিছু ভ্যালু হচ্ছে 2/36, তখন দেখা যাবে যে প্রত্যেকটা স্যাম্পল পয়েন্ট ডিফারেন্ট ওয়েতে মাল্টিপ্লাইড হবে, তাই না? কিন্তু কনস্ট্যান্ট যত সমান, এটার রিলেটিভ যে প্রবাবিলিটি, রিলেটিভ প্রবাবিলিটি কোনো পরিবর্তন হবে। রিলেটিভ প্রবাবিলিটি মানে কি, ধরো যে এইটা ছিল হচ্ছে, এটা তো সবগুলো 1/50 মনে আগে বলছি, ধরে নিলাম একটা হচ্ছে 1/50 আর একটা হচ্ছে 2/50, এটা কার রেসপেক্টে, এই পুরো স্যাম্পল স্পেসের রেসপেক্টে। যখন এটাকে আমরা মাল্টিপ্লাই করব কোন একটা কনস্ট্যান্ট দিয়ে এবং এটাকে সার্টেন করার জন্য, তখন ধরো আমি 2 দিয়ে মাল্টিপ্লাই করলাম, তাহলে প্রথমটা ছিল হচ্ছে 1/50, পরেরটা ছিল হচ্ছে 2/50, তাহলে 2 দিয়ে যদি মাল্টিপ্লাই করি তাহলে প্রথমটা হবে 2/50, পরেরটা হবে হচ্ছে 4/50। তাহলে এই দুইটার মধ্যে কিন্তু রিলেটিভ প্রবাবিলিটি কি, যে প্রথমটার তুলনায় দ্বিতীয়টা হওয়ার সম্ভাবনা দ্বিগুণ। এটা মূল স্যাম্পল স্পেসও দ্বিগুণ ছিল, আর আমরা যখন সার্টেন করলাম, এটাকে কনফার্ম করলাম, সেই স্যাম্পল স্পেসও এটা দ্বিগুণ আছে। ইজ ইট ক্লিয়ার? হ্যালো, জি স্যার। ওকে।
এখন ধরো যে এই যে ছোট একটা এক্সাম্পল দিয়ে আগের কথাটাই বলি, যেমন একটা বল আছে, হ্যাঁ, এই মানে তোমার হচ্ছে যে আহ, দুটো মানে তোমার হচ্ছে যে বাস্কেট আছে, দুটো বাস্কেটে দুটো বল আছে, এক এক জায়গায় দুটো লাল আছে, এক জায়গায় একটা লাল এবং একটা নীল আছে, হ্যাঁ, বা আহ, আহ, একসাথে আছে, যেটাই মনে করে না কেন, ইভেন্ট অবশ্য আলাদা দেখিয়েছে, যাই হোক। আচ্ছা, এখন আমি যদি বলি যে একটা ইসের ভিতরে তোমার হচ্ছে যে আহ, কি বলা হচ্ছে যে তিনটা লাল বল আছে আর একটা নীল বল আছে, হ্যাঁ, তাহলে প্রত্যেকটার প্রবাবিলিটি কতটুকু? 1/4। টোটাল স্যাম্পল স্পেসের স্যাম্পল পয়েন্ট কয়টা এখানে? 4টা। চারটা স্যার। তাহলে প্রত্যেকের সমান যেহেতু আছে, তাহলে 1/4। তাহলে লাল হওয়ার সম্ভাবনা কতটুকু? লাল হওয়ার সম্ভাবনা হচ্ছে 3/4। এখন আমি যদি একটা কন্ডিশনাল প্রবাবিলিটির কথা বলি, সেটা কি, যে লাল বল তোলার সাপেক্ষে, মানে একটা আমি যদি দুইবার করি আর কি, মানে করি আর কি, যেন হচ্ছে যে পিক করি, ধরো যে এখানে দুটো বক্স নিয়ে চিন্তা করলাম, যে যে দুইবার যদি পিক করি, তাহলে লাল বল পাওয়ার সাপেক্ষে আরেকটা নীল বল পাওয়ার সমান কতটুকু? তাহলে লাল বল পাওয়ার সাপেক্ষে, তাহলে লাল বল পেয়েছি হচ্ছে টোটাল প্রবাবিলিটি, যে টোটাল যে স্যাম্পল স্পেস হচ্ছে 4টা পয়েন্ট, 4টা পয়েন্টের মধ্যে তাদের টোটাল প্রবাবিলিটি হচ্ছে 3/4 লাল বলের। এখন এই 3/4 কে করতে হবে আমাকে 1, তো এটাকে আমার করতে হবে সার্টেন, তাই না? এটাকে 100% করতে হবে। তাহলে প্রত্যেকটাকে করতে হবে এখন। এখন আমার স্যাম্পল স্পেস হয়ে গেছে কি, এখন স্যাম্পল স্পেস হয়ে গেছে হচ্ছে 1/4 ছিল, এটা হচ্ছে মূল যেটা তোমার হচ্ছে যে আর কি স্যাম্পল স্পেস ছিল, সেটার রেসপেক্টে প্রত্যেকের প্রবাবিলিটি ছিল 1/4। যখন আমি এটাকে সার্টেন করছি এই অংশটুকু, তখন কি হবে? তখন হচ্ছে 1/3 হয়ে যাবে। প্রত্যেকটা চেঞ্জ হয়ে গেল, স্যাম্পল স্পেসটা চেঞ্জ হয়ে গেছে, তাহলে প্রত্যেকটা প্রবাবিলিটি হচ্ছে এখন কি বলে হচ্ছে 1/3 করে আসবে, তাই না? জি স্যার। তাহলে এইটা কনফার্ম করার পরে আমাকে তখন দ্বিতীয়টা চিন্তা করতে হবে, ঠিক আছে? আইডিয়াটা এরকম। এখন হচ্ছে আমরা এই যে আগের যে ম্যাথমেটিক্সটা দেখছিলাম, সেটা হচ্ছে যে এইটা, এই যে করলাম, তাহলে সি এর মান কত হবে? সি এর মান হবে জাস্ট হচ্ছে 1/probability of a1। a1টা কোনটা? যে ইভেন্টটাকে আমরা সার্টেন করব। আমি এটাকে আমরা যখন মানে কথায় লিখি বলার জন্য, তখন আমরা বলি গিভেন a1, গিভেন a1, তার মানে a1 যদি সত্যি হয় তাহলে আরেকটা ইভেন্টের কি হবে, গিভেন a1। আচ্ছা, এটা যদি হয় তোমার হচ্ছে সি যদি এটা হয়, এখন যদি আমি এটাকে রিপ্লেস করি, সি এর জায়গায় 1/p1, 1/p1, সরি 1/p অফ a1, মানে প্রবাবিলিটি অফ a1। এই কোয়েশ্চনটা যদি আমি সাবস্টিটিউট করি, তাহলে কি আসবে? আসবে হচ্ছে এইটা, ইজ ইট? ঠিক আছে, এটা আসছে না? জি স্যার। Okay. জি স্যার। আচ্ছা, তার মানে হচ্ছে এটা ছিল 1/3, আমাকে ভাগ দিতে হচ্ছে, আমরা পেলাম কি করে 1/3টা? হ্যাঁ, সেটা হচ্ছে যে 1/4 ডিভাইডেড বাই 3/4, তাই তো? কারণ এটা যখন আমার 100% হয়ে যাচ্ছে, তখন প্রত্যেকটা হয়ে গেছে তোমার হচ্ছে 1/3 করে সবগুলো আসলে। ইন দ্যাট কেস হচ্ছে আহ, উম, এইটাকে আমাকে সার্টেন করতে হচ্ছে 1/4 ডিভাইডেড বাই 3/4 1/3। আমি এটার সাথে একটু মিলিয়ে দেখো, তাহলে পি ওয়ান ছিল হচ্ছে 1/4, তাই না? অরিজিনাল স্যাম্পল স্পেসে সবগুলো ছিল হচ্ছে 1/4, তাই না? 1/4, তাহলে অরিজিনাল স্যাম্পল স্পেস হচ্ছে 1/4, এই যে সবগুলো ছিল 1/4। আর আহ, এটাকে ভাগ দিতে হচ্ছে আমাকে কি দিয়ে, এই ফর্মুলাটাতে
প্রত্যেকটা পয়েন্টের ক্ষেত্রে এটা হচ্ছে তোমার সাম অফ 1/4, তাহলে হচ্ছে 3/4, তিনটা ছিল 3/4। ইন দ্যাট কেস আমরা যদি 3/4 দিয়ে ভাগ দিই তাহলে হচ্ছে 1/3। তার মানে হচ্ছে যে নতুন যে স্যাম্পল স্পেসটা তৈরি হলো তার ক্ষেত্রে প্রত্যেকটা প্রবাবিলিটি হবে হচ্ছে 1/3। তার মানে এটা হচ্ছে নিউ, এটা হচ্ছে গিয়ে নিউ নিউ আই। ইজ ইট ক্লিয়ার? ইজ ইট ক্লিয়ার? হ্যালো, জি স্যার। জি স্যার। এই যে PI আর নিচে হচ্ছে প্রবাবিলিটি অফ A1, তাই না? তাহলে পিআইটা কি? পিআইটা হচ্ছে ইন্ডিভিজুয়ালের পয়েন্ট সবগুলো। তাহলে আমি প্রত্যেকটা, ধরো এইটার আমি বের করতে চাই নিউ ওয়ান, এই যে এইটার, হ্যাঁ এইটার নিউ ওয়ান বের করতে চাই, তাহলে এটা কি হবে? এটা হচ্ছে গিয়ে তোমার পিআই, এই যে এইটার পিআই, মানে এইটা এই নিউ কি বলা হচ্ছে যে পাই আই, সরি নিউ না তো, এটা পাই আই। তাহলে এইটা আমি বের করতে চাচ্ছি প্রথমটা। সেটা বের করতে হলে কি করতে হবে? অরিজিনাল স্যাম্পল স্পেসে এটার ভ্যালু কত ছিল সেটা হচ্ছে কি পিআই, অরিজিনাল স্যাম্পল স্পেসে। তাহলে অরিজিনাল স্যাম্পল স্পেসে ছিল হচ্ছে 1/4 সবগুলো। আর হচ্ছে কি এই অরিজিনাল স্যাম্পল স্পেসের রেসপেক্টে এই A1 এর প্রবাবিলিটি কত ছিল? তাহলে অরিজিনাল স্যাম্পল স্পেসের রেসপেক্টে এটার প্রবাবিলিটি ছিল হচ্ছে 3/4, তিনটা ছিল, তাহলে এটা ছিল হচ্ছে 3/4। তাহলে এটা হচ্ছে পি অফ A1, এটা হচ্ছে পি অফ A1। সুতরাং আমি যদি এখন পি অফ A1 কে, এই যে এটা হচ্ছে, তাহলে আমার হচ্ছে এটা হচ্ছে পিআই আর এটা হচ্ছে গিয়ে এটা সমান সমান হচ্ছে 1/3। এখন নতুন স্যাম্পল আসছে, তাহলে প্রত্যেকের প্রবাবিলিটি আসছে 1/3। এই 1/3টা কিভাবে আসলো, দ্যাট ইজ দ্য পয়েন্ট, সেটা আমি দেখালাম। তাহলে এটা হলো আমাদের ফাইনালি 5 নাম্বার ইকুয়েশন। ইজ ইট ওকে আপ টু দিস পয়েন্ট? হ্যালো হ্যালো, জি স্যার, তোমরা জি স্যার। একটু রেসপন্ড করো মাঝে মধ্যে, হ্যাঁ আমি কাউকে দেখাও যায় না, সেজন্য মাঝে বুঝতে পারি না যে এগুলো কেউ আছে কি নাই, কিছু বোঝা যায় না মাঝে মধ্যে। আচ্ছা, এবার হচ্ছে এই যে এখন হচ্ছে যে এইটা আমরা কিভাবে লিখি, হ্যাঁ এই যে এইটা হচ্ছে লেখার নিয়ম, হ্যাঁ প্রবাবিলিটি অফ A2 গিভেন A1। তারপর A1 যদি সত্যি হয়, A1 যদি ঘটে, A1 যদি অকার করে, তখন A2 হওয়ার সম্ভাবনা কতটুকু? A1 যদি ঘটে সেক্ষেত্রে A2 হওয়ার সম্ভাবনা কতটুকু? আমরা এটা কিভাবে বলবো? প্রবাবিলিটি অফ A2 গিভেন A1। আমি অনেক এর পরবর্তীতে কিন্তু আর এত ডিটেলস বলবো না, তখন বলবো শুধুমাত্র হচ্ছে প্রবাবিলিটি অফ A2 গিভেন A1। তোমরা তখন ধরে নিবে যে A1 হওয়ার সাপেক্ষে, অপারেন্সের সাপেক্ষে A2 হওয়ার সম্ভাবনা কতটুকু আর কি, সেটা। তাহলে এইটা হচ্ছে কি তোমার এখন এই যে পুরো যে স্যাম্পল স্পেসটা ছিল, ধরো যে এই যে একটা আমাদের পুরো স্যাম্পল স্পেস ছিল, তা আমাদের ধরে নিলাম যে এইটুক হচ্ছে A1 আর এইটুক ধরো হচ্ছে A2 ধরে নিলাম, তাই না? তাহলে হচ্ছে যে এই যে A1 A2 মানে কোনটা, যে এইটা, তাই না? এইটুক না, এইটুক হচ্ছে A1 A2। এখন শর্তটা কি, যে A1 হওয়ার সাপেক্ষে, তার মানে এটা হচ্ছে A1, এইটার সাপেক্ষে এখন এটা সম্ভাবনা কতটুকু? সবটা তাই দাঁড়ালো ফাইনালি কন্ডিশনাল প্রবাবিলিটিটা শেষ পর্যন্ত কি দাঁড়ালো? এই এই পুরোটা ছিল স্যাম্পল স্পেস, এই পুরোটা, তাই না? এই পুরোটা স্যাম্পল স্পেস, এই স্যাম্পল স্পেসের মধ্যে এইটুক হচ্ছে A1 A2 আর এইটুক হচ্ছে A2, আর এই যে তাদের মধ্যে যে কমন যে অংশটুকু যে আমি এইটুক করলাম, এইটুক হচ্ছে গিয়ে A1 A2।
ইন দ্যাট কেস আমরা যদি এটাকে সার্টেন করে নিই, এটা এখন 100%, আগে কি ছিল, পুরো স্যাম্পল স্পেসটা ছিল 100%, এটা ছিল 100%, এই পুরোটা। এখন আমরা কি বলেছি, এটাকে 100% করে ফেলেছি এইটুকু, তাই না? তাহলে এর মধ্যে এখন এটা হওয়ার সম্ভাবনা কতটুকু, তার অর্থটা কি? তার অর্থ হচ্ছে যে প্রবাবিলিটি অফ এ, মানে তার মানে যে এর যে জায়গাটুকু আছে এর মধ্যে এই পয়েন্টগুলো সাম করতে হবে, এই যে মাঝের যে পয়েন্টগুলো ছিল, এই যে মাঝের যে পয়েন্টগুলো, এই যে মাঝের পয়েন্টগুলো। তা মাঝের পয়েন্টগুলো আসলে কি? মাঝের পয়েন্টগুলো কিন্তু হচ্ছে এ এবং A1 এবং A2 এর মধ্যে কমন আউটকাম যেগুলো ছিল সেটাই হচ্ছে গিয়ে মাঝের পয়েন্টগুলো। তাহলে এইগুলোর যে সাম, এই এই প্রত্যেকটা স্যাম্পল পয়েন্টের প্রবাবিলিটির সাম, এই প্রত্যেকটা, এই যে জায়গায় আমার মাউস দেখা যাচ্ছে কিনা জানি না, এই প্রত্যেকটা স্যাম্পল পয়েন্টের প্রবাবিলিটির যেটা সাম, সেটার এই সামটা আসলে কি হবে? এই সামটা হচ্ছে কি আসলে এ এবং বি, অর্থাৎ এ এবং বি এর মধ্যে কমন আউটকাম হওয়ার প্রবাবিলিটি, সেটাই কি নয়? দেখো তো খেয়াল করে ব্যাপারটা। হ্যালো, জি স্যার। সবাই কি বোঝা গেছে? অন্য যারা আছে 3-4 জন তো কথা বলছে, জি বাকিরা স্যার। তো জি স্যার। বলছে না। তাহলে আমরা কিভাবে লিখতে পারি এটা 6 নাম্বার ইকুয়েশনটা? জি স্যার। জি স্যার, লেখা যায়। এখন সমস্যা আছে মাঝে মধ্যে, সেটা হচ্ছে যে যদি এ হওয়ার সম্ভাবনা একেবারে না থাকে, দ্যাট মিনস হচ্ছে প্রবাবিলিটি অফ A1 যদি 0 হয়ে যায় কখনো, তখন তো একটা সমস্যা দেখা দিবে। তার মানে 6 নাম্বার ইকুয়েশনটা ভ্যালিড কখন? ভ্যালিড যখন A1 নট ইকুয়াল টু 0, এই পর্যন্ত ভ্যালিড। যদি 0 হয়ে যায় তাহলে এটা ভ্যালিড থাকবে না। সে কারণে আমরা এটা প্রোডাক্ট ফর্মে লিখি। তার মানে হচ্ছে আসলে এটাকে লিখি সরাসরি হচ্ছে প্রোডাক্ট ফর্মে। হ্যাঁ, এটাকে নিয়ে চলে যাব, নিয়ে চলে গেলে কেমন হবে দেখতে? আচ্ছা, এটাকে অনেক সময় এইভাবে তোমরা অনেক বইয়ে তোমরা এইভাবে দেখতে পাবে। হুম, একই জিনিস, যে এটাকে আমি মানে তোমার হচ্ছে যে আহ, এই যে তোমাদের যেটা বললাম, প্রবাবিলিটি অফ এ গিভেন বি, তার মানে যে ডান দিকে যেটা থাকবে সেটা হচ্ছে সার্টেন, তাই না? এবং ডান দিকেরটাই থাকবে নিচের দিকে, খেয়াল রাখবে সবসময়। ডান দিকে যেটা থাকবে সেটা থাকবে হচ্ছে নিচের দিকে। আচ্ছা, তার মানে হচ্ছে কন্ডিশনাল প্রবাবিলিটি যখন আসলো তখন কি দাঁড়ালো শেষ পর্যন্ত, এই যে A1টা সার্টেন, এই যে নীল দাগ, যে নীল বর্ডারটা আছে, এইটা যখন সার্টেন, তার মধ্যে প্রবাবিলিটি অফ A1 A2, এইটাই গেলে হচ্ছে কন্ডিশনাল প্রবাবিলিটি। আমরা এটাকে একটু ভালো করে লিখছি, কারণ এটা যদি 0 হয়ে যায় তাহলে একটা সমস্যা দেখা দেয়। সে কারণে আমরা জাস্ট এটা প্রোডাক্ট ফর্মে লিখলাম। সেটার মানে কি, যে সেটা হচ্ছে যে প্রবাবিলিটি অফ A1 A2, এটা সমান সমান হচ্ছে probability of A1 multiplied by probability of A2 given A1। এটা যদি 0 হয় A1 তাও কোনো সমস্যা হবে না এখন। ইজ ইট ক্লিয়ার আপ টু দিস পয়েন্ট? আচ্ছা, এবার হচ্ছে 7 পর্যন্ত হলো, 7 থেকে 8-এ যাব হচ্ছে আমরা একইভাবে। আমরা যেরকম এখানে লিখেছি হচ্ছে এ দুটো একই আছে, এদের কোনো সমস্যা নেই, কিন্তু যদি রিপ্লেস করি আর কি, এই দুটোর একই দাঁড়াবে। আমরা দেখো এখানে লিখছি এই যে এটা কিন্তু ভাগ দেওয়া ছিল, মনে আছে যে এইটা সবসময় একই জিনিস হবে। হ্যাঁ, কারণ আমরা ভাগ দিয়েছিলাম। এটা কিন্তু ভুল করো না কখনোই। এই যে এটা আর এটা হচ্ছে সেম, তার মানে এইটার ডান দিকে যেটা থাকবে গিভেন, সেটাই হচ্ছে এটার প্রোডাক্ট টার্ম, এই জায়গায় চলে আসবে এটা। তার মানে হচ্ছে এটা আমরা দুই ভাবে কাজটা করতে পারি। প্রবাবিলিটি অফ এ, মানে দুটো একসাথে আউটকাম হওয়ার সম্ভাবনা A1 A2, A1 A2 এটা সমান সমান হচ্ছে গিয়ে probability of A1 multiplied by probability of A2 given A1, অথবা probability of A2 multiplied by A1 given A2, দুটোতেই সত্যি, তাই না? আমরা আমরা যদি ছবিতে দেখি তাহলে দুইভাবে কাজটা করতে পারি। হয় তোমার হচ্ছে যে এই যে ডান দিকের অংশটুকু যে এটা সাবসেট আছে সেটা সত্যি হলেও আমরা বের করতে পারবো, আবার বাদিকের যে সাবসেটটা আছে সেখান থেকে বের করতে পারবো। আচ্ছা,
এখন এখন দুটো ইভেন্ট যদি এরকম হয়, হ্যাঁ, দুটো ইভেন্ট যদি এরকম হয় যে তারা ইন্ডিপেন্ডেন্ট কখন হবে? টু ইভেন্ট সাজ দ্যাট যে প্রবাবিলিটি, যে এটা মানে কি, এটা একটু বলো তো, এটার অর্থটা কি একটু কেউ বলো মুখে। Sir, probability of A to given A1. আর সমান সমান হচ্ছে A2, এটার অর্থটা কি দাঁড়ালো? প্রথম ক্ষেত্রে আমরা কি বলেছি? A1 অকারেন্স হওয়ার সাপেক্ষে A2, A1 অকারেন্সের সাপেক্ষে A2, এইটা যদি সমান সমান A2 এর সমান হয়, তার অর্থটা কি? এটা কি A1 এর উপর ডিপেন্ড করছে? না স্যার না, স্যার এক্ষেত্রে ডিপেন্ড করছে না। করছে না। তারপরে যদি কখনো এরকম একটা ইভেন্ট পাই, দেখা গিয়েছে আমরা লিখেছি যে এটারও যা ভ্যালু আসতেছে যে A2 given A1, probability of A2 given 1, যদি কখনো probability of A2 সমান হয়, তার অর্থটা কি? A2 না ঘটলেও, মানে A1 সার্টেন না হলেও A2 হবে। তার অর্থ হচ্ছে A2 আসলে A1 এর উপর ডিপেন্ড করে না। তখন সেটাকে বলবো হচ্ছে আমরা ইনডিপেন্ডেন্ট ইভেন্ট, মানে একটা ইভেন্টের সাথে আরেকটা ইভেন্টস এর কোনো ডিপেন্ডেন্সি নাই, একটার সাথে একটা কোনো নাই, কি বলা হচ্ছে যে শর্ত নাই। এখন হচ্ছে এটা যদি ঘটে, তখন হচ্ছে আমরা সরাসরি লিখতে পারবো যে প্রবাবিলিটি অফ A1 A2 সমান সমান হচ্ছে এই দুটার গুণফল, সিম্পলি A1 এবং A2 এর গুণফল, প্রবাবিলিটি A1 এবং A2 এর গুণফল। আমার আর ওই কন্ডিশনটুকু লাগবে না, আগে যে কন্ডিশনটা ছিল এই কন্ডিশনটা লাগবে না। এটা সমান, কারণ এটা ইন্ডিপেন্ডেন্ট তো, তাই না? এটা 2 এর সাথে ডিপেন্ড করতেছে না। এই যে এই পরের লাইনটা ধরো, এটা আমরা কি বলেছি যে এটা 2 হওয়ার সাথে সাথে এটা কোনো সম্পর্ক নাই। যদি সম্পর্ক না থাকে, তাহলে আমরা সরাসরি কি লিখতে পারি? সরাসরি আমরা এটাই লিখতে পারি, A1 লিখতে পারি। ইজ ইট? বোঝা গেছে কথাটা? জি স্যার। স্যার এক মিনিট একটু দাঁড়াও।